আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ট্যাক্সেশন ইন বাংলাদেশ সাবজেক্টের প্রথম অধ্যায়ের পঞ্চম ক্লাসে দুটো গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গুড ট্যাক্স সিস্টেম। আই মিন ভালো ট্যাক্স সিস্টেমের যে কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। আর দ্বিতীয়ত একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, ডিসকাস দ্য ট্যাক্স সিস্টেমস অফ বাংলাদেশ। বাংলাদেশের যে ট্যাক্স সিস্টেমটা আছে ওই সিস্টেম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথে কানেক্টেড থাকো, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো অতি সহজে পেতে পারো। আজকে আমরা প্রথমেই পড়ব হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড ট্যাক্স সিস্টেম। একটা ভালো কর পদ্ধতির যে বৈশিষ্ট্য থাকা উচিত সেই বৈশিষ্ট্যগুলো আজকে আমরা শুরুতেই করব। গুড ট্যাক্স সিস্টেম হওয়ার জন্য আমার কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। The tax has an important role of economic development of a country. তার মানে এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে করের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেহেতু করের একটা গুরুত্বপূর্ণ রোল বা ভূমিকা রয়েছে এটা দেশের উন্নয়নে, সুতরাং এই বিষয়টা ভালোভাবে যাতে বাস্তবায়ন হয়, ভালোভাবে যাতে করগুলো আদায় হয়, যার ফলশ্রুতিতে সরকারের আয় রেভিনিউ বাড়বে এবং দেশের সার্বিক উন্নয়নও হবে। তো সেই জন্য আমরা কিছু বৈশিষ্ট্য দেখব। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ট্যাক্স শুড বি levied on the basis of fundamental principles of taxation. তার মানে হচ্ছে যে করের মূলনীতিগুলির ভিত্তিতে কর আদায় করা উচিত। করের যে মূল নীতি আছে, যে মৌলিক নীতি, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, এই নীতিগুলো অনুযায়ী কর আদায় করতে হবে। এক নম্বর। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে tax should be so imposed that they are equitable, convenient to commercial, certain, productive, elastic. That is, they should follow the most important canons. তার মানে করগুলি এতটা চাপিয়ে দেওয়া উচিত যে তারা ন্যায়সঙ্গত বা অর্থ প্রদানের সুবিধার্থী, অর্থনৈতিক, নির্দিষ্ট, উৎপাদনশীল এবং স্থিতিস্থাপক। তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মগুলা বা কানুনগুলা অনুসরণ করা উচিত। 3 নম্বর হচ্ছে ট্যাক্স সিস্টেম শুড বি ব্যালেন্স, containing both direct and indirect nature of tax so that it can maximize government revenue. যেটা বলতেছে, এই ক্ষেত্রে বলতেছে যে করের প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় প্রকৃতির সমন্বয়ে কর ব্যবস্থাটি ভারসাম্য হওয়া উচিত, যাতে করে সরকারের আয়ের, গভর্নমেন্টের আয় বৃদ্ধি পায় বা সর্বাধিকরণ হয়ে থাকে। তারপর আছে 4 নম্বর, ট্যাক্স অথরিটি শুড বি সাপোর্ট বাই দ্য সাফিসিয়েন্ট সিম্পল ল অ্যান্ড রুলস, স্কিল ম্যান পাওয়ার, এফিসিয়েন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস অ্যান্ড টেকনিক। আচ্ছা, তাহলে এই জায়গায় বলছে যে কর কর্তৃপক্ষকে পর্যাপ্ত সাধারণ আইন ও বিধি, দক্ষ মনোবল এবং দক্ষ প্রশাসনিক সরঞ্জাম কৌশল দ্বারা সমর্থন করা উচিত, যাতে করে যে ট্যাক্স সিস্টেম শুড বি পজিটিভ ইফেক্ট অন দ্য বোথ প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন উইদাউট কজিং এনি অ্যাডভার্স ইফেক্ট আপন অ্যাভেলেবিলিটি দ্য উইলিং টু ওয়ার্ক, সেভ অ্যান্ড ইনভেস্ট। তো যদি আমরা উপরে যেটা বললাম, যদি কর কর্তৃপক্ষ সাধারণ আইন ও বিধি, দক্ষ মনোবল এবং দক্ষ প্রশাসনিক সরঞ্জামের কৌশলগুলা ব্যবহার করে বা সমর্থন করে, তাহলে তার কি হবে, নিচের এই সুবিধাগুলা কার্যকর হবে। তার মানে কাজ, সংরক্ষণ, বিনিময়ের সক্ষমতা, তারপরে তোমার সদিচ্ছার উপর কোনো বিরূপ প্রভাব সৃষ্টি না করেই ট্যাক্স সিস্টেমের উৎপাদন ও বিতরণ উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এরপরে হচ্ছে 5 নম্বর,
5 নম্বর হচ্ছে a good tax system has the least collection cost to collect the maximize amount the tax. একটি ভালো শুল্ক ব্যবস্থার সর্বাধিক পরিমাণ কর আদায় করার জন্য সর্বনিম্ন সংগ্রহ ব্যয় হয়। ভালো ট্যাক্স সিস্টেম যেটা হবে সেটা ট্যাক্স আদায় করার জন্য খরচ সবচেয়ে কম হয়। অ্যাবাভ অল বা আফটার অল বা অ্যাবাভ অল উপরের সবগুলো আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি the tax system should be conformed of the principles of maximization social advantage so that social whole benefit of the maximum effect of possible. যে সর্বোপরি কর ব্যবস্থাকে সর্বাধিক সামাজিক সুবিধার নীতিগুলি মেনে চলতে হবে যাতে সামগ্রিকভাবে সমাজটি সর্বাধিক প্রভাবের জন্য উপকৃত হয়। এই ছিল আমাদের গুড ট্যাক্স সিস্টেমের বৈশিষ্ট্য। যে স্টেট ইন ব্রিফ দ্য ট্যাক্স স্ট্রাকচার ইন বাংলাদেশ অথবা ডিসকাস দ্য ট্যাক্স সিস্টেম অফ বাংলাদেশ। বাংলাদেশের যে ট্যাক্স সিস্টেমটা আছে কোন সিস্টেমে বাংলাদেশের ট্যাক্স আদায় হয় বা ট্যাক্স সিস্টেম স্ট্রাকচারটা গঠন কাঠামোগত যে পদ্ধতিগুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো অনেকগুলো স্ট্রাকচার আছে। দ্য সাইলেন্স ফিচার্স অফ দ্য বাংলাদেশ ট্যাক্স সিস্টেম আর এস ফলোস। অনেকগুলো সিস্টেম আছে, মোটামুটি প্রায় 8টা 10টা আছে, 7-8টা আছে। তো এই 7-8টা আমরা ওয়ান বাই ওয়ান একটু দেখবো। প্রথমে হচ্ছে মাল্টিপল ট্যাক্স সিস্টেম। প্রথম হচ্ছে কি মাল্টিপল ট্যাক্স সিস্টেম। মাল্টিপল ট্যাক্স সিস্টেমে এটা ভেরিয়াস সিস্টেম বা ভেরিয়াস টাইপস ট্যাক্স ইজ আর অ্যাজ ফলোস। এই মাল্টিপল সিস্টেম এর ভিতরে অনেকগুলো পদ্ধতি জড়িত আছে। সেই পদ্ধতিগুলোর মধ্যে আমরা প্রথমে আলোচনা করব ট্যাক্স ইনকাম অর এন্ড প্রফিট। দেখো ট্যাক্স অন ইনকাম এন্ড প্রফিট। এই ট্যাক্স ইনকাম আবার দুই ধরনের হয়। এক ট্যাক্স ইনকাম কোম্পানির হইতে পারে, আবার ট্যাক্স ইনকাম আদার দেন কোম্পানি। একটা হলো কোম্পানি হইতে পারে একটা, আবার কোম্পানি ছাড়াও একটা হইতে পারে। এছাড়াও আবার ট্যাক্স আছে ট্যাক্স অন প্রপার্টি এন্ড ক্যাপিটাল ট্রান্সফার। যদি প্রপার্টি বা ক্যাপিটাল ট্রান্সফার হয় ওই ট্যাক্স গুলো হচ্ছে প্রথমে হচ্ছে স্টেট ডিউটি, তারপরে হচ্ছে গিফট ট্যাক্স, তারপরে ওয়েলথ ট্যাক্স, তারপরে নারকোটিক্স ট্যাক্স, তারপরে ল্যান্ড রেভিনিউ, স্ট্যাম্প ডিউটি, তারপর রেজিস্ট্রেশন। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে ট্যাক্স অন প্রপার্টি। ট্যাক্স অন প্রপার্টি বলতে ওই সম্পত্তির উপরে যে ট্যাক্স গুলো দেওয়া হয় সেই ট্যাক্সকে বোঝানো হয়ে যায়। এরপর আছে ট্যাক্স অন গুডস অর সার্ভিস। পণ্য বা সেবার উপরে যে ট্যাক্স গুলো দেওয়া হয় সেটাকে আমরা বলি ট্যাক্স অন গুডস অর সার্ভিস। এর মধ্যে আছে দেখো গুরুত্বপূর্ণ যেটা কাস্টম ডিউটি, তোমার বিদেশি বা পণ্য যখন আমদানি করা হয় বা রপ্তানি করা হয় তখন কাস্টম ডিউটি হয়। এরপর হচ্ছে এক্সারসাইজ ডিউটি, বিদেশি আমদানি রপ্তানি ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা পণ্যের মূল্যের উপরে যে ট্যাক্স করা হয় সেটা। তারপর হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, তারপর হচ্ছে ট্যাক্স অন ভেহিকেল, গাড়ি ঘোড়ার উপরে যে মানে যানবাহনের উপরে যে ট্যাক্স ধরা হয় সেটা। ইলেকট্রিসিটি ডিউটি, সেটা হলো তোমার কারেন্ট বিল বা বলে পাওয়ারের উপর যে বিলটা ধরা হয় সেটা। আদার ট্যাক্স এন্ড ডিউটি যেমন ট্রাভেল ট্যাক্স, টার্ন ওভার ট্যাক্স ইত্যাদি অন্যান্য সাথে যেগুলা জড়িত আছে সেগুলো। এরপরে আছে তো 2 নম্বরে, 2 নম্বর হচ্ছে তোমার inadequate and stagnant revenue yield relative to GDP. GDP হচ্ছে general domestic product. The ratio of tax revenue of GDP is very low comparing to the other developing country. তার মানে এই জায়গায় জিডিপির তুলনায় অপ্রতুল ও অচল রাজস্ব আয় যেটা বলেছে অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় জিডিপিতে কর আয়ের অনুপাত খুব কম। তার মানে অন্যান্য দেশের যে কর ধরা হয় জিডিপি মোট আয়ের উপরে বা সরকারের মোট আয়ের উপর যে কর ধরা হয় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে যে করটা ধরা হয় সেটা খুব লো, অনেক ভেরি লো বা অন্যান্য তুলনায় অনেক সুবিধাজনকভাবে ট্যাক্স ধরা হয়। এরপরে 3 নম্বর হচ্ছে হাই রেশিও অফ ইনডাইরেক্ট টু ডাইরেক্ট ট্যাক্স রিভিনিউ। এই ক্ষেত্রে ইনডাইরেক্টের চাইতে ডাইরেক্ট ট্যাক্সের রিভিনিউটা বেশি থাকে,
অনেক বেশি থাকে বা হাই থাকে, সেটাই বলছে যে হাই রেশিও অফ ইনডাইরেক্ট টু ডাইরেক্ট ট্যাক্স রেভিনিউ। ইনডাইরেক্ট অপেক্ষা ডাইরেক্টে রেশিওটা একটু বেশি থাকে। এরপরে দেখো 4 নাম্বার, dominance of VAT and input duty. It has been scanned, it has been seen that the dominance of VAT and input duty in the tax revenue sector increasing day by day. Moreover, in order to increase, yes, তার মানে ভ্যাট এবং আমদানি শুল্কের আধিপত্য যেটা দেখা যাচ্ছে, যে কর রাজস্ব খাতে ভ্যাট ও আমদানি শুল্কের আধিপত্য দিন দিন বাড়ছে, তদুপরি বছর বছর বৃদ্ধি করার জন্য। তার মানে বছর বছর যে কর বৃদ্ধি পাচ্ছে, এরা কি দেশের ভ্যাট এবং আমদানিও শুল্করও দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আর ভ্যাট আর আমদানি শুল্ক যদি বাড়তে থাকে, তাহলে সরকারের আয়ও বাড়তে থাকবে, রাজস্ব বাড়বে, দেশের উন্নয়নও বাড়তে থাকবে। 5 নম্বর হচ্ছে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ। The National Board of Revenue, I mean NBR, is the central authority of tax administration of Bangladesh and collect the almost 80% total revenue of the for the company. যেটা বলছি যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যেটা আছে, এনবিআর আমরা বলি, সেটা বাংলাদেশের কর প্রশাসনের কেন্দ্রীয় কর্তৃপক্ষ, কেন্দ্রীয় স্থল বলা হয়, যেটা দেশের মোট রাজস্ব আয়ের 80% তারাই সংগ্রহ করে দেয়, এর দিকে সংগ্রহ করে দেয়। এরপর আছে 6 নম্বরে যে ট্যাক্স অ্যাভয়েডেন্স বিহেভিয়ার অফ দ্য ট্যাক্স পেয়ার। এই ক্ষেত্রে ট্যাক্স অ্যাভয়েডেন্স বিহেভিয়ার অফ দ্য ট্যাক্স পেয়ার হচ্ছে করদাতার কর এড়ানোর আচরণ। কর এড়ানোর আচরণগুলো হচ্ছে হেভি reliance of indirect taxation has been treated as one of the main obstacle in attending economic progress in Bangladesh, since only few taxpayers share the burden of tax. তো এই ক্ষেত্রে যেটা বলা হইতেছে যে পরোক্ষ করের উপর ভারী নির্ভরতা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির অর্জনের অন্যতম প্রধান বাধা হিসেবে বিবেচিত হয়েছে, যেহেতু কেবলমাত্র কয়েকজন করদাতাই করের বোঝা ভাগ করে নিয়েছে। তার মানে এই ক্ষেত্রে এরপরে আছে 7 নম্বর ন্যারো ট্যাক্স বেস। ন্যারো ট্যাক্স বেস হচ্ছে সংকীর্ণ করের ভিত্তি। করের ভিত্তিটা সংকীর্ণ। আওয়ার ট্যাক্স বেস সো ন্যারো, আমাদের যে ট্যাক্স সিস্টেমটা বেসটা আছে, এটা খুব সংকীর্ণ, একবারে সংকীর্ণ। এন্ড দ্য ট্যাক্স ল ইন ফুল অফ এক্সাম্পশন এন্ড অ্যালাউন্স। এই ক্ষেত্রে দেখা যায় যে ভাতা, করের আইন ছাড় এবং ভাতা দ্বারা পূর্ণ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ছাড় দেওয়া আছে, বিভিন্ন ধরনের ভাতা দেওয়া আছে, অনেক ফ্যাসিলিটি দিয়ে করের পরিমাণ অনেক কমে গেছে। এরপর আছে এগ্রিকালচারাল সেক্টর প্রোভাইড এমপ্লয়মেন্ট অ্যারাউন্ড 60% পপুলেশন কন্ট্রিবিউশন। তারপরে আছে তোমার অনলি 25% জিডিপি ভার্চুয়ালি পেজ লিটল ফ্রম দ্য ইনকাম ট্যাক্স। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কৃষি ক্ষেত্রে প্রায় 60% জনগণের জন্য কর্মসংস্থান প্রদান করে, জিডিপির মাত্র 25% অবদান, এবং আয়কর আকারে কার্যত সামান্য ফেরত বা সামান্য বেতন হিসেবে দেওয়া। তার মানে এই ক্ষেত্রে যে ট্যাক্স সিস্টেমটা বাংলাদেশে আছে, এটার অধিকাংশই তোমার জনগণের পক্ষের কথাই বলছে, যে ট্যাক্স সিস্টেমটা ন্যারো এবং এদেরকে অনেক ছাড় দেওয়া হয়, এক্সাম্পশন দেওয়া হয়, এবং কিছু অ্যালাউন্স দেওয়া হয়, এবং দেখা যায় যে এগ্রিকালচার সেক্টরে 60% ছাড় দেওয়া হয়, আর মোট আয়ের ভিতরে মাত্র 25% অ্যাড হয়। এই জন্য এটাকে বলা হয় ন্যারো ট্যাক্স বেস বা সংকীর্ণ পদ্ধতি। এই ছিল আমাদের মোটামুটি বাংলাদেশের ট্যাক্স স্ট্রাকচার, যেটা বিভিন্ন ধরনের স্ট্রাকচার আমরা দেখলাম। তো এই স্ট্রাকচার গুলো আমরা একটু করবো। কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট আছে, আমরা একটু করে নিও ভালো করে, এবং সংক্ষেপে শর্ট ভাবে দেওয়া আছে প্যারার নাম, প্যারাগুলো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা, খুদা হাফেজ।